এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের স্থিতিস্থাপকতা, অর্থাৎ চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা এবং চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে তার চাহিদার পরিবর্তনের হারকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। চাহিদা বিধি অনুযায়ী দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয়। চাহিদার পরিবর্তন দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয়, তবে সব ক্ষেত্রে এ পরিবর্তন সমান হয় না। কিছু দ্রব্যের ক্ষেত্রে এ পরিবর্তন কম, অর্থাৎ দামের পরিবর্তনে কিছু দ্রব্যের চাহিদার কম পরিবর্তন হয়, আর কিছু দ্রব্যের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। সুতরাং কোনো দ্রব্যের দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন ঘটে তাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলা হয়। আমরা যদি বিষয়টা সূত্রের সাহায্যে দেখি তাহলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন, চাহিদার আপেক্ষিক বা শতকরা পরিবর্তন, অর্থাৎ দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয় সেটাকে হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলা হয়। প্রতীকের সাহায্যে যদি আমরা লিখি তাহলে হচ্ছে ডেল কিউ বাই কিউ গুণ হচ্ছে 100। যেহেতু চাহিদার আপেক্ষিক বা শতকরা পরিবর্তন, চাহিদার আপেক্ষিক বা শতকরা পরিবর্তন কি চাহিদার পরিবর্তন বাই মূল চাহিদা গুণ হচ্ছে 100। আর হচ্ছে দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন, সেটা কি দামের পরিবর্তন বাই হচ্ছে মূল দাম গুণ হচ্ছে 100। এই সূত্রটাকে আমরা কিভাবে হচ্ছে আরো, এবার আমরা হচ্ছে উভয় পক্ষ থেকে 100 কাটতে পারি। 100 আর 100 যদি কাটি তাহলে আমাদের থাকবে হচ্ছে ডেল কিউ বাই হচ্ছে কিউ, আর নিচে থাকবে হচ্ছে ডেল পি বাই হচ্ছে পি। এরপর আমরা লিখতে পারি হচ্ছে, যেহেতু ভাগ আমরা এভাবে লিখতে পারি ডেল কিউ বাই হচ্ছে অর্থাৎ চাহিদার পরিবর্তন বাই হচ্ছে মূল চাহিদা। যেহেতু এটা ভাগ চিহ্ন তাহলে নিচেরটা ভাগ থাকলে গুণ দিয়ে আমরা উল্টে লিখতে পারি পি বাই ডেল পি, অর্থাৎ মূল দাম বাই হচ্ছে দামের পরিবর্তন। এটাকে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে হচ্ছে ডেল কিউ বাই হচ্ছে এই ডেল পির এখানে নিয়ে আসে, যেহেতু এটাও নিচে আছে এটাও নিচে আসে, আমরা তো এই পাশে নিয়ে আসতে পারি ডেল পি গুণ হচ্ছে এখানে পি আর কিউটারে যদি আমরা এপাশে নিয়ে আসি তাহলে কিউ। এইভাবে আমরা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রটাকে সাজাতে পারি। তাহলে আমাদের এখানে যে চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রটা হলো, সেই সূত্রটা হলো এরকম। এটা বলতে পারি হচ্ছে যে চাহিদার পরিবর্তন এবং দামের পরিবর্তনের অনুপাত গুণ হচ্ছে দাম ও চাহিদার পরিমাণের অনুপাত এর গুণফল, এই দুটো হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। যেটা এটা হচ্ছে চাহিদা রেখার ঢাল নির্দেশ করে, এটা চাহিদা রেখার ঢাল নির্দেশ করে। যেহেতু হচ্ছে এটা চাহিদা রেখার ঢাল নির্দেশ করে, তাই চাহিদা রেখার ঢাল যেহেতু সরলরৈখিক চাহিদা হলে চাহিদা রেখার ঢাল সব জায়গায় সমান হবে। আর মূলত হচ্ছে চাহিদা রেখার কোন বিন্দুতে হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা কেমন হবে সেটা নির্ভর করবে হচ্ছে দাম ও চাহিদার পরিমাণের অনুপাতের উপর নির্ভর করতেছে। এই হলো চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এবার আমরা আলোচনা করব হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা। কোন দ্রব্যের দাম স্থির অবস্থায় ভোক্তার আয়ের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে দ্রব্যের চাহিদার পরিমাণের যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। আমরা জানি যে অনেক সময় হচ্ছে ক্রেতার আয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন ঘটে। ক্রেতার আয় যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু ওই দ্রব্যের দাম অপরিবর্তিত থাকা সত্ত্বেও হচ্ছে চাহিদার পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে, কারণ যেহেতু আয় বাড়ছে অতিরিক্ত আয় দিয়ে কিন্তু চাহিদার পরিমাণ বাড়বে। আবার হচ্ছে ক্রেতার আয় যদি হ্রাস পায় তাহলে দ্রব্যের দাম অপরিবর্তিত থাকা অবস্থায় কিন্তু চাহিদার পরিমাণ হ্রাস পায়। যেহেতু আয় কমছে তাহলে দাম একই আছে, তাহলে একই আয় দাম একই থাকা সত্ত্বেও আয় যদি কমে যায় তাহলে চাহিদার পরিমাণ অবশ্যই কমবে। ক্রেতা এবং ভোক্তার আয়ের পরিবর্তনের ফলে দ্রব্যের চাহিদার যে পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা। আমরা এটাকে যদি আরেকটু এভাবে বলি যে আয়ের পরিবর্তনের সাথে চাহিদার যে মাত্রায় সাড়া দেয়, মানে আয়ের পরিবর্তনের ফলে কোনো দ্রব্যের চাহিদা যে মাত্রায় সাড়া দেয় সেটাকে আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলতে পারি। বিষয়টা যদি আমরা একটু সূত্রের সাহায্যে দেখি তাহলে হচ্ছে আয়ের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে এই যে চাহিদার পরিমাণের যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয়েছে এটা হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপক। সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি ডেল কিউ বাই কিউ, অর্থাৎ এই যে চাহিদার পরিমাণের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন, এই যে চাহিদার পরিমাণের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন বাই হচ্ছে আয়ের
পরিবর্তন বাই হচ্ছে মূল আয় গুণ হচ্ছে 100। এবার আমরা হচ্ছে উভয় পক্ষ থেকে 100 বাদ দিতে পারি, উপর থেকে নিচ থেকে 100 কাটাকাটি দিতে পারি। তাহলে এবার থাকে আমাদের ডেল কিউ বাই হচ্ছে কিউ গুণ হচ্ছে ডেল ওয়াই বাই হচ্ছে ওয়াই থাকে। এবার আমরা যদি একটু এদিকে লিখি তাহলে হচ্ছে এই যেহেতু হচ্ছে ডেল কিউ বাই হচ্ছে কিউ, যেহেতু এটা ভাগ আছে, এটা হচ্ছে ভাগ চিহ্ন, তাহলে এটা আমরা গুণ করলে হচ্ছে কি হবে, উল্টে যাবে। এটা ভাগ চিহ্ন, গুণ করলে উল্টে যাবে, সেক্ষেত্রে ওয়াই হবে উপরে আর ডেল ওয়াই হবে নিচে। এবার যদি আমরা একে একটু সাজিয়ে লিখি তাহলে হচ্ছে ডেল কিউ, আর এটাও নিচে আছে এটাও নিচে আছে, যেহেতু গুণ সম্পর্ক আমরা এটা এর পাশে আনলে কোনো সমস্যা নেই। ডেল ওয়াই গুণ হচ্ছে ওয়াই বাই হচ্ছে কিউ। অর্থাৎ চাহিদার আয় স্থিতিস্থাপকতার সূত্রটা দাঁড়ায় এরকম যে চাহিদার পরিবর্তনের অনুপাতকে আয়ের পরিবর্তনের অনুপাত দ্বারা ভাগ করে সেটাকে যদি হচ্ছে আয় এবং চাহিদার পরিমাণের অনুপাত এই দ্বারা গুণ করি তাহলে হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা পাওয়া যায়। এবার আমরা আমাদের আলোচনার বিষয় চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। দুটি সম্পর্কযুক্ত দ্রব্যের মধ্যে একটির দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে অপরটির চাহিদার পরিমাণের যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয়, এ দুইয়ের অনুপাতকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলা হয়। অর্থাৎ দুটো সম্পর্কযুক্ত দ্রব্য একটার দামের আপেক্ষিক পরিবর্তনে অন্যটার যে চাহিদার পরিবর্তন হবে, এটাই হচ্ছে কিন্তু চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আড়াআড়ি স্থিতিস্থাপকতা কিন্তু অবশ্যই দুটো দ্রব্য থাকবে এবং দ্রব্য দুটো হচ্ছে সম্পর্কযুক্ত হতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু সূত্রটা দেখি, পরে আমরা এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এক্স দ্রব্যের চাহিদার আপেক্ষিক বা শতকরা পরিবর্তন বাই হচ্ছে ওয়াই দ্রব্যের দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন। তার মানে হচ্ছে একটা দ্রব্যের দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার পরিমাণের যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয়েছে, ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন, এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন, এটাই হচ্ছে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। ওয়াই দ্রব্যের দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন আর এক্স দ্রব্যের চাহিদার আপেক্ষিক বা শতকরা পরিবর্তন। আমরা উভয় পক্ষ থেকে হচ্ছে উপর নিচ থেকে 100 বাদ দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে উপরে থাকে হচ্ছে ডেল কিউ এক্স বাই হচ্ছে কিউ এক্স, আর নিচে থাকে হচ্ছে ডেল পি ওয়াই বাই হচ্ছে পি ওয়াই। তার মানে হচ্ছে ওয়াই দ্রব্যের দামের অনুপাত। আমরা যদি এটাকে হচ্ছে একটু অন্যভাবে লিখতে চাই তাহলে হচ্ছে ডেল কিউ এক্স বাই হচ্ছে কিউ এক্স। তার মানে হচ্ছে এক্স দ্রব্যের দামের অনুপাত, এক্স দ্রব্যের দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন। যেহেতু এটা ভাগ আছে তাহলে আমরা ভাগকে আমরা গুণ লিখবো, আর গুণ লেখার কারণে উল্টে যাবে, পি ওয়াই বাই হচ্ছে ডেল পি ওয়াই। আমরা যদি এর একটু সাজিয়ে লিখি তাহলে হচ্ছে ডেল কিউ এক্স বাই হচ্ছে এটা এই পাশে লিখতে পারি ডেল পি ওয়াই গুণ হচ্ছে, মানে এটা এই পাশে আনিয়ে লিখলাম, তারপর হচ্ছে পি ওয়াই আর এটা এখানে নিয়ে লিখলাম কিউ এক্স। তার মানে হচ্ছে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্রটা এরকম। এখন কথা হচ্ছে যে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে সম্পর্কযুক্ত দ্রব্যের ক্ষেত্রে কোন ধরনের দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান কেমন হবে। ব্যাপারটা হচ্ছে যে দ্রব্য দুটি যদি হচ্ছে পরিবর্তক দ্রব্য হয়, যেমন হচ্ছে চা এবং হচ্ছে কফি, চায়ের পরিবর্তে কফি, আবার কফির পরিবর্তে চা, তার মানে হচ্ছে এখানে পরিবর্তক দ্রব্য। এই পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান হচ্ছে পজিটিভ বা ধনাত্মক হবে। কারণ হচ্ছে একটা দ্রব্যের দাম যদি বাড়ে, ধরে নিলাম চায়ের দাম বাড়লো, তাহলে কফির চাহিদা কিন্তু বাড়বে, কারণ চায়ের দাম বাড়ার কারণে মানুষ চা খাবে না, সেক্ষেত্রে কফি খাবে, ওই কারণে কফির দাম বাড়বে। তার মানে এক্ষেত্রে আড়াআড়ি স্থিতিস্থাপকতা হচ্ছে ধনাত্মক। এবার দ্রব্য দুটো যদি হচ্ছে পরিপূরক দ্রব্য হয়, কমপ্লিমেন্টারি গুডস হয়, তাহলে হচ্ছে কেমন হবে যে একটার পরিবর্তে আরেকটা ব্যবহার, পরিপূরক দ্রব্য যেমন হচ্ছে একটা ব্যবহার করলে আরেকটা ব্যবহার করতে বাধ্য, যেমন হচ্ছে চা এবং চিনি, কারণ চা যদি খেতে চাই তাহলে আমাদের চিনি দরকার হবে। এই দুটো হচ্ছে পরিপূরক দ্রব্য, একটার চাহিদা হলে আরেকটার চাহিদা হবে, সেক্ষেত্রে হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান হচ্ছে ঋণাত্মক হবে।
যেমন চায়ের যদি দাম বাড়ে মানুষ চা খাওয়া কমাবে, চা খাওয়া যদি কমায় তাহলে চিনিও কম খেতে হবে বাধ্য হয়ে, ওই কারণে চিনিরও চাহিদা কমবে। এই কারণে একটা কমার সাথে সাথে আরেকটা কমে গেছে, এই কারণে হচ্ছে স্থিতিস্থাপকতা কিন্তু নেগেটিভ হচ্ছে। যদি দ্রব্য দুটোর মধ্যে কোনো সম্পর্ক না থাকে তাহলে হচ্ছে স্থিতিস্থাপকতার মানও হবে শূন্য, অর্থাৎ এখানে কোনো সম্পর্ক নাই। যেমন হচ্ছে আমরা যদি চায়ের সাথে কলমের তুলনা করি, চায়ের সাথে কলমের কোনো সম্পর্ক নেই, এই কারণে চায়ের দাম বাড়ুক বা কমুক কলমের দামের উপর কোনো প্রভাব পড়বে না, চায়ের দামের সাথে কলমের দামের কোনো সম্পর্ক নেই। এভাবে আমরা হচ্ছে স্থিতিস্থাপকতা, বিভিন্ন ধরনের স্থিতিস্থাপকতা আলোচনা করতে পারি।